স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানটি শুধুমাত্র একটি টেলিভিশন প্রোগ্রাম নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার, একটি প্রতিজ্ঞা, যেখানে আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনার, যদি সমাজ তার দিকে সহমর্মিতার হাতটি বাড়িয়ে দেয়। দর্শক, তাই তো এই আয়োজন, প্রতিবন্ধিতা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে, সমাজকে একটু বেশি মানবিক করতে। দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে এমন একজন সাহসী তরুণীর পরিচয় করিয়ে দেব, যার জীবনে সেরেব্রাল পলসির মতো সীমাবদ্ধতা থাকলেও তার আত্মশক্তি, মেধা ও স্বপ্নের আকাশ ছিল সীমাহীন। তার এই আত্মশক্তি, মেধা এবং এই স্বপ্নের কারণে সেরেব্রাল পলসির মতো সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে সে অনেকটা দূর এগিয়ে গেছে। কিন্তু কিভাবে সম্ভব হলো এত এত চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে সমাজে নিজের এমন একটি দৃঢ় অবস্থান তৈরি করা? সেই গল্পই শুনব আজকে আমরা তার কাছ থেকে। চলুন দর্শক, পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথিদের সাথে। দর্শক, আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন সেরেব্রাল পলসি বৈশিষ্ট্যসম্পন্ন তরুণী, অদম্য সাহসী কাবেরী সুলতানা জ্যোতি, যে ইতোমধ্যে সমাজে নিজেকে একজন সফল প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে, আমাদের অনুপ্রেরণার উৎস হয়েছে। আর উপস্থিত আছেন কাবেরী সুলতানা জ্যোতির সাহসী মা মাহফুজা আক্তার। দর্শক, চলে যাচ্ছে আলোচনায়, আর শুরু করছি কাবেরী সুলতানা জ্যোতিকে দিয়ে। কাবেরী সুলতানা জ্যোতি, প্রতিবন্ধী নারীদের আসলে অনেক চ্যালেঞ্জ থাকে। আপনার ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে অতীতে, আর ঠিক বর্তমানে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে? আমি যদি একজন নারী হিসেবে প্রথম চ্যালেঞ্জগুলোতে যাই, যেমন ধরেন আমার যারা সমবয়সী কাজিনরা ছিল, ওদের কিন্তু মানিকগঞ্জের বাইরে গিয়ে পড়াশোনা সেটা কিন্তু কেউ অ্যালাউ করেনি, তাদের ফ্যামিলি। এবং আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, তখন কিন্তু আমার আব্বু-আম্মুর এমনও শুনতে হয়েছে যে দরকার নাই এত দূরে দেওয়ার, এরকম সমস্যা, ও ওইখানে গিয়ে কীভাবে থাকবে, কিভাবে পড়াশোনা করবে, এই সব কিছু মিলে কিন্তু আমার একটা বাধা আসছিল যে দরকার নাই ওইখানে ভর্তি করার, এখানে কোথাও একটা ভর্তি করে দাও। আবার যখন আমি আবৃত্তি করতে যেতাম, মফস্বল এলাকা যেহেতু ছিল, অনুষ্ঠানগুলো দেখা যেত রাত 10টা 11টা 12টা এরকম বেজে যেত, তখনও আব্বু-আম্মুর কথা শুনতে হয়েছে যে ওর এমনিতেই প্রবলেম, তার মধ্যে এইসব প্রোগ্রামে যায়, এগুলো তো ঠিক না, উচিত না। এখন যেটা আমি ফেস করি, আমার কর্মস্থলে ঢুকি তখন আমি আসলে টের পাই যে পৃথিবীটা আসলে আরও বেশি কঠিন। যখন আমি রাস্তায় বের হচ্ছি, তখন কিন্তু আমার কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট দেওয়ার মতো একটা মানুষ এটা সবসময় থাকবে, এটা কিন্তু আসলে আশা করা উচিত না। আমার তো ইচ্ছা করতে পারে যে আমি নিজের মতো করে আমি বের হব, আমার যখন মন চাইতেছে যেভাবে আমি অন্য কারোর উপর ডিপেন্ড না করে বের হব। কিন্তু আমাদের যে পরিবহন যে ব্যবস্থা, এটা তো অন্য সাধারণ নারীদের জন্যই অনেক চ্যালেঞ্জ। এখানে যখন আমি বাসে উঠতে নামতে যাই, মানে আমাকে অনেকবার এরকম কথাও শুনতে হয়েছে যে আপনি কেন বাসে উঠছেন, আপনি একটা সিএনজি নিয়ে যাইতেন। এখন আমি যদি একটা জব করে আমার স্যালারির সব টাকা সিএনজির পিছনে খরচ করি, এটার তো আসলে কোনো বাস্তবতা নাই। যখন আমি ধরেন ওঠার পরে আমি বাসের কন্ডাক্টরকে বা ড্রাইভারকে বলতেছি যে একটু বাসটা জাস্ট 1 মিনিট আপনি একটু স্টপ রাখেন, আমি বসে দেন আপনি আমাকে একটু সময় দেন, তখন ওনারা এরকমও বলছে যে এর বাসে উঠানোই ভুল হয়েছে, এই ধরনের মানুষ কেন বাসে তুলিস। এবং লাস্টবার তো আমি একটা জাস্ট লিটারেলি বাসের যে দরজা, সেই দরজা ধরে আমি ঝুলন্ত অবস্থায় আছি এবং কোনোভাবে বাস ড্রাইভার বাসটা থামাচ্ছে না। বলেন কি? আমি গুলশানে অফিস করতাম, তখনও আমার এই জিনিসগুলো অনেক বেশি, কারণ ওইখানে সরাসরি কোনো বাস ছিল না, আমাকে ভেঙে ভেঙে যাইতে হতো। তো সবসময় তো আমি কাউকে পেতাম না, হয়তো বা কাউকে পেতাম, আমাকে জাস্ট বাসে তুলে দিতেছে, বাট নামার সময় তো আমি কাউকে পেতাম না। আবার যখন চেঞ্জ করতাম, তো এরকম চ্যালেঞ্জগুলো কিন্তু আমাকে ফেস করতে হয়েছে। একদিন এমনও হয়েছে যে বৃষ্টি আসছে, এখন আমি বেরও হতে পারতেছি না,
আমি অনেক রাত হয়ে গেছে, 8:30টার মতো বেজে গেছে। তো তখন আমার এক কলিগ সে আমাকে হেল্প করছে। নয়তো এটা তো সে আমাকে না দেখলে আমাকে কিন্তু আমার আব্বু আমার পক্ষে তো সম্ভব না, মানিকগঞ্জ থেকে সে গুলশানে এসে আমাকে উদ্ধার করে বাসায় নিয়ে যাবে। এই জিনিসগুলো নিয়ে আমাকে কিন্তু প্রতিদিন অফিসে, এখন তো আমি হোম অফিস করি, তো ওই মুহূর্তে এমনি আমার বাসে ওঠার একটা চ্যালেঞ্জ। আমাকে সকালে উঠে মাথায় রাখতে হয় যে আমাকে বাসে উঠতে হবে, আমি কিভাবে কালকে অফিসে যাব, আমাকে কে বাসে তুলে দিবে, আমি কিভাবে নামবো, এটা একটা মেন্টাল চ্যালেঞ্জ। এরপরে নামতে গিয়ে আমি কোনো হ্যারাসমেন্টের শিকার হব কিনা, রাস্তা পার হইতে গেলে আমি তো একা রাস্তা পার হতে পারি না, আমি কারো সাপোর্ট পাবো কিনা, সেই সাপোর্ট করতে গেলে নানান ধরনের বিপদ হইতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমি অনেক ফেস করছি। আর ওই সময়টাতে আমি যেহেতু একা থাকতাম, আমার রান্না বাড়া, আমার ঘরের কাজ সবকিছু আমি একা করতাম। আব্বু আম্মুর পক্ষেও সম্ভব ছিল না আমাকে এসে এখানে আমার সাথে থাকা। সবকিছু আমি করতেছি, আমার ঘরটা আমি সামলাইতেছি, আমি জবে যাচ্ছি এবং রাস্তার মধ্যে আমি প্রতিদিন একটা মানসিক চাপ নিয়ে ফিরতেছি। এগুলো তো আমার কাজে ইফেক্ট ফেলে। এই জিনিসগুলো আসলে এখন যে জায়গায় আমি আছি, এই জায়গাটাতে তারা আমাকে হোম অফিস অ্যালাউ করেছে, আমি পুরো সপ্তাহ হোম অফিস করি। তো এখন আমি ফিল করি যে আমি ওই টাইমটাতে যে মানসিকভাবে অসুস্থ হয়ে যাইতেছিলাম এবং আমি যে সেটা হিল করতেছি। মাহফুজ আপা, আজকে মেয়ে বড় হয়েছে, তার একটা অবস্থান তৈরি হয়েছে, সে স্বনির্ভর জীবন যাপন করছে। কাবেরী যখন ছোট ছিল তখন কি ভাবতে পেরেছিলেন যে মেয়েকে খাইয়ে দিতে হয়, যে মেয়েকে প্রত্যেকটা পদে পদে সাহায্য করতে হচ্ছে, প্রত্যেকটা ধাপে সেই মেয়েটা একদিন এরকম স্বনির্ভর হবে, নিজে নিজেই তার জীবন যাপন করতে পারবে, সব কাজ সে নিজে করতে পারবে? ছোটবেলায় আমি কখনো ভাবিনি যে ও এত দূর পর্যন্ত এগোতে পারবে। তবে আমার একটা ভেতরেই ছিল যে ওকে একটা কিছু করতে হবে, সেটা ছোট হোক আর বড়ই হোক। এর জন্যই আমি একদম ছোটবেলা থেকে ওকে পড়াশোনাটা, আমি দেখছি যে ওর তো মেধা আছে, ওকে পড়াশোনা করাবো যত দূর পর্যন্ত এগিয়ে নিতে পারে, তারপরে দেখা যাক কি করানো যায়। এটাই হচ্ছে আমার ছোটবেলারই ছিল যে না, আমি ওকে বসায় রাখবো না। যখন মেয়ের এই প্রতিবন্ধিতা শনাক্ত হলো যে আপনাদের প্রিয় কন্যা সন্তানটি সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন, তখন কাবেরীর বাবা মা কি ভাবতেন মেয়েকে নিয়ে, মেয়ের ভবিষ্যৎ নিয়ে? প্রথম অবস্থায় একটু মন খারাপই ছিল যে বাচ্চাটা এরকম একটা সুস্থ বাচ্চাও হতে পারতো, অন্যান্য বাচ্চাদের মতো না। অসুস্থ বাচ্চা নিয়ে আমাকে অনেক সাফার করতে হয়েছে, ওকে আমাকে একা একা রাখতে হয়েছে। যেমন আছে না, ছোট বাচ্চা বাসায় থাকলেও তখন একা ছিল, যে সবাই একটু সাপোর্ট করবে, একটু কোলে নেবে, রাখবে, এ ধরনের কোনো সাপোর্ট আমি পাইনি। তখন মনে থেকে মানে আশাহত হয়ে গেছিলাম যে আসলে আমি বাচ্চাটাকে নিয়ে কি করব। তারপরে চিন্তা করছি যে না, এটা আমার বাচ্চা। ওর বাবাও ওকে অনেক করছে, বাবা প্রথমে আশাহত হয়েছে, তারপর বলছে যে না, আল্লাহ খুব ভালো জানেন যে ভবিষ্যতে ওর কি হবে, এটা আল্লাহ ভালো জানেন, ওনার ইচ্ছাতেই হয়েছে। আমরা চেষ্টা করব যে ওকে যেন আমরা দাঁড় করাতে পারি বা ও যেন ভালো থাকে। ও যে জ্যোতি বললো না, ছোটোবেলায় যেমন করতো যে না, তোমার কালাটা তো অনেক সুন্দর, যখন ও একটু বুঝতে পারছে, তুমি তো এইভাবে হাঁটো, তো সমস্যা কি, তুমি সুন্দর করে হাঁটো, তুমি আসার পর আবার দাঁড়াবা। তারপরে কি করতো, যখন ঈদের সময় ঈদ আসতো, প্রত্যেকের বাবা মা তো বাচ্চাদের 1 সেট 2 সেট করে জামা কাপড় দিত, ওর আব্বু করতো কি 4-5 সেট জামা তৈরি করে দিত ওকে। তারপরে বলতো যে সকালবেলা গোসল করে তুমি 1 সেট জামা পরো, যাও তুমি এটা পরে ঘুরে আসার পরবা, জামা কাদা করে নিয়ে আসো, তারপরে তুমি আরেকটা পরবা। কাবেরীর বাবা একজন অসাধারণ বাবা, এবং বোঝাই যাচ্ছে যে তিনিও অনেক সাপোর্ট দিয়েছেন মেয়েকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আপনাদের এই অসাধারণ প্রচেষ্টাকে স্যালুট জানাই। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। মাহফুজ আপা, আজকে কাবেরী যখন এই অবস্থানে চলে এসেছে, তার অনেক সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতাগুলো কিন্তু সব দূর হয়নি। এই সীমাবদ্ধতাগুলোকে পাশে নিয়েই কাবেরী এগিয়েছে।
সেখানে ওর নিজের প্রচেষ্টা ছিল আর আপনাদের প্রচেষ্টা তো অবশ্যই ছিল। আজকে যখন কাবেরী সমাজে একজন উদাহরণ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, মা হিসাবে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আমার অনুভূতি হচ্ছে যে আমি ছোটবেলায় ওকে নিয়ে যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে, চেষ্টাও করেছি, সফল করতে পেরেছি। গর্ব হয় না? অবশ্যই গর্ব হয়। আমি আরও চাই যে আমার মতো যারা বাবা মা আছেন, প্রত্যেকটা বাবা মা যেন তাদের প্রতিবন্ধী সন্তানদের সুস্থ বাচ্চা চাইতে ওই বাচ্চাটার দিকে যেন বিশেষভাবে খেয়াল করেন, এবং আরেকটা জিনিস যেন দেখেন যে তার ভিতরে কি প্রতিভা আছে, ওইটা ধরে আমি ওকে নিয়ে এগোবো। আজকে আপনার সন্তান কাবেরীকে যে অবস্থানে পৌঁছে দিয়েছেন, গর্ব করতেই পারেন। আমরা এই গর্বিত মাকে অনেক অনেক অভিনন্দন জানাই। দর্শক, ফিরছি কাবেরীর কাছে। কাবেরী, আপনার মতো এরকম অসংখ্য প্রতিবন্ধী তরুণী আছে যাদের প্রত্যেক দিনে তাদের এরকম নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে। আসলে এই বিষয়টা থেকে উত্তরণের উপায়টা কি? আমার কাছে যেটা মনে হয় যে প্রতিবন্ধিতা কিন্তু খুব ছোট কোনো বিষয় না, এটা অনেক বড় একটা বিষয়, এবং আমরা সবসময় এটাকে একটা সাইড করে রাখি, বা আমরা প্রয়োজনের খাতিরে বলি হয়তো যে প্রতিবন্ধী ব্যক্তিকে যুক্ত করব বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান করব, এই ধরনের কথা বলি। কিন্তু কেন করব এই জিনিসটা আমরা নিজেরাও আসলে, মানে যারা অপ্রতিবন্ধী ব্যক্তি আছে তারা ফিল করে বলে না। প্রথমত পরিবারের তো ভূমিকা থাকেই, একটা বাচ্চার একদম ছোট থেকে বড় হওয়া পর্যন্ত পরিবারকে অ্যাকসেপ্ট করতে হবে পজিটিভলি, যে হ্যাঁ এটা একটা বৈশিষ্ট্য, প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য আলাদা, প্রত্যেকটা মানুষ প্রচণ্ড ডাইভার্সিটি আছে মানুষের মধ্যে, এটা পরিবারকে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে। এবং সবথেকে বড় বিষয় যে হচ্ছে সরকারের অ্যাকাউন্টেবিলিটি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, বাংলাদেশ সরকার কিন্তু ইউএনসিআরপিটি রেটিফাইড করেছে। বাংলাদেশ সরকার কিন্তু বাধ্য প্রতিবন্ধী ব্যক্তির যে অধিকার ও সুরক্ষা আইন আছে সেটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার জন্য। কিন্তু সেই যে ইমপ্লিমেন্টেশনের জায়গা, আপনি দেখবেন যে সরকারি লোকগুলোই জানে না যে এরকম একটা আইন আছে বা এই আইনের মধ্যে কি কি আছে। মানবাধিকারও তো ওইখানেও তো প্রতিবন্ধী ব্যক্তিরা ইনক্লুডেড। তো এই জায়গাগুলোতে হচ্ছে সরকারকে আসলে প্রশ্ন করতে হবে যে কেন তারা এটা করছে না। আমরা তো দেখছি করছে না। আজকে আমার মধ্যে প্রতিবন্ধিতা আছে, সংসদে যদি আমার মা গিয়ে বসে, সে কিন্তু পুরোপুরি আমার প্রতিবন্ধিতা বা আমার চ্যালেঞ্জ সেটা কিন্তু সে বোঝাতে পারবে না। অতএব ওই জায়গাটাতে আমাদের প্রতিনিধি বসাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আর শুধু সংসদে না, আসলে প্রত্যেকটা সেক্টরেই প্রতিবন্ধীর প্রতিনিধিত্ব থাকা একান্ত আবশ্যক। যেহেতু আমি সাংবাদিকতায় জয়েন করেছি, দেখেন এই জায়গাটাতেও কিন্তু আমাদের কাজ করার অনেক জায়গা আছে। যে আগে আমরা রিপোর্টগুলো কেমন দেখতাম, প্রতিবন্ধী ব্যক্তিদের অবজেক্টিফাই করে একটা রিপোর্ট করা হচ্ছে, বা দুঃখ দুর্দশা, বা বলতেছে একটা হাত নাই, এটা মানে এই ধরনের যে হেডলাইন করে সাংবাদিকরা করতো। এখন কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা সরাসরি এটার সাথে কিন্তু যুক্ত হচ্ছি। আমরা কিন্তু এখন সংবাদ গণমাধ্যমকে সেন্সিটাইজ করতে পারছি যে কোন ধরনের শব্দগুলো তারা ব্যবহার করবে, বা সরকারকে কিভাবে অ্যাকাউন্টেবল করবে, কোন জিনিসগুলো তারা তুলে আনতে পারে। কারণ এটা তো তাদের ধারণা ছিল না। মিডিয়ার একটা সবসময় একটা চ্যারিটি মডিউলে কিন্তু তারা সবসময় দেখেছে প্রতিবন্ধী ব্যক্তিকে, কিন্তু রাইট বেস মডিউলে আসার জন্য এই যে আপনি বলেন প্রত্যেকটা ক্ষেত্রে যে প্রতিবন্ধী ব্যক্তিদের যুক্ত করা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সাথে সরকারকে অবশ্যই অ্যাকাউন্টেবল করতে হবে। এটা আসলে এখন সময়ের দাবি। কাবেরী জ্যোতি, ফ্যাশন র্যাম্পে আপনাকে আমি হাঁটতে দেখেছি। আপনি একজন অদম্য সাহসী নারী। এই যে সাহসিকতা, এই সাহসিকতার মূল মন্ত্রটা কি? আপু, সাহসিকতার পেছনের মূল মন্ত্র যদি আমি বলি তাহলে হচ্ছে আমার বাবা মা তো আছেই, কিন্তু দেখেন আজকে যদি আমি কোনো কাজ না করি, আমি যদি আজকে থেমে যাই, আমাকে কিন্তু 2 দিন পরে আমার বাবা মাও চালিয়ে নিতে পারবে না। সো আবার 2 দিন পরে আমার বাবা মা নাও থাকতে পারে, ওই সময়টাতেও কিন্তু আমাকে চলতে হবে, আমাকে বাঁচতে হবে। তো আমি যখন ভাবি যে এখন যদি আমি থেমে যাই, আমার ভবিষ্যৎটা আরও বেশি ভয়ঙ্কর। এবং আমি আসলে যে পরিবার, যে সারাউন্ডিংসের মধ্যে বেড়ে উঠেছি, আমার ভেতরে আসলে ওই জিনিসটা, আমি এটা ভাবতেই পারি না যে আমি থেমে যাব বা আমি
একটা জায়গায় গুটায় যাব, এই জিনিসটা আমি ভাবতে পারি না। আমি এক্সপ্লোর করতে পছন্দ করি। সো এর জন্য আমার মনে হয় যে আমি যদি ঘর থেকে সাহস করে না বের হই, তাহলে আমি আসলে নিজের যে ভয়েস সেটাও আমি হতে পারবো না, আমি অন্য কারো ভয়েসও হতে পারবো না। র্যাম্পের যে বিষয়টা ছিল আপু, আমার হুট করে মনে হলো আমার বয়স 30 হয়ে যাচ্ছে এবং সৌন্দর্য প্রতিযোগিতাগুলোতে 30 পর্যন্তই একটা ইয়া হয়। তো আমি এটাই চেয়েছিলাম যে আমি একটা জবে ঢুকে আমার একটা আইডেন্টিটি তৈরি করে আমি একটা বিউটি পেজেন্টে যাব। এটা এই জন্যই যে মিডিয়াগুলো সবসময় মানে আপনি নাটক, সিনেমা সব জায়গায় দেখবেন যে প্রতিবন্ধী ব্যক্তিদের কিন্তু খুবই ছোট একটা ক্যারেক্টার, সাইড একটা ক্যারেক্টার, এরকম কিছু ক্যারেক্টার করে রিপ্রেজেন্ট করা হয়। কিন্তু আমি প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আমার নিজের একটা পার্সোনাল লাইফ আছে, আমার লাইফে আমি নায়িকা। তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার এই জায়গাটাতে যাওয়া উচিত, যাতে করে মানুষের মানে আইস ব্রেকিং যেটা, এটা খুবই জরুরি। আমি আইস ব্রেকটা করি, মানুষ এটা দেখুক যে না, প্রতিবন্ধী ব্যক্তিরা সৌন্দর্য প্রতিযোগিতায় আসতে পারে এবং এটাকে মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করে। এটা আমার সম্পূর্ণ এই ডিসেবিলিটি মুভমেন্টেরই একটা অংশ ছিল। প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, সেক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরাও ব্যতিক্রম নয়, তাই না? তাদেরও অধিকার নিশ্চিত করতে হবে। দর্শক, বার্জার পেইন্টস যেমন বিশ্বাস করে প্রতিটা দেয়াল নতুন রং পেলে ঘর বদলে যায়, তেমনি সমাজের মনোভাব বদলালেই বদলে যাবে জীবন। আমাদের শুধু একটু হাত বাড়িয়ে দিতে হবে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, এখন চলে যাচ্ছি মাহফুজ আপার কাছে। মাহফুজ আপা, আপনার কাছ থেকে এই মুহূর্তে আমি একটি বার্তা চাই আমাদের কাবেরের মতো প্রতিবন্ধী সন্তানরা যে পরিবারে আছে, সেই পরিবারগুলোর উদ্দেশ্যে, সেই মায়েদের উদ্দেশ্যে, সেই বাবাদের উদ্দেশ্যে। আমি প্রত্যেকটা প্রতিবন্ধী সন্তানের যে বাবা মা যারা আছেন তাদেরকে বলবো যে আপনার স্পেশাল বাচ্চাটা আপনার জন্য স্পেশাল। আপনার বাচ্চাটার যত্ন নেবেন, আপনি ভালোবাসলে দেখবেন যে আপনার পরিবারের লোকজন তাদের ভালোবাসবে, সমাজের লোকজন ভালোবাসবে। খেয়াল করবেন যে তার ভেতরে কোনো প্রতিভা আছে কিনা, ওইটা আপনারা তুলে ধরবেন। দেখবেন একদিন আমার কাবেরীর মতো আপনার বাচ্চাও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তখন আপনারাও আমার মতো গর্ব করে বলতে পারবেন যে আমি আমার বাচ্চাটাকে একটা অবস্থানে নিয়ে আসতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কাবেরী, আপনি বলেছেন যে আপনি আবৃত্তি করেন। আজকের আয়োজনে আপনার একটা আবৃত্তি তো আমরা শুনবই, নিশ্চয়ই আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা আবৃত্তি করে আপনি শোনাবেন। এখন ঠিক এই মুহূর্তে আমাদের সমাজে যে প্রতিবন্ধী তরুণ তরুণীরা আপনার মতো অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে চলেছেন, কিংবা অনেকেই হতাশায় ভুগছেন, কি মেসেজ দিবেন তাদেরকে আপনি? প্রতিবন্ধী তরুণ তরুণীদের উদ্দেশ্যে এটাই বলবো, অনেক সময় আমাদের অনেক কারণে বাধাগ্রস্ত হতে হয়, অনেক ঝড়ঝাপটা আসে প্রতিবন্ধী ব্যক্তির জীবনে। আসলে আমি যদি কোনো বার্তা দেই, তার প্রতিবন্ধকতা অনুযায়ী কতটুকু কাজে লাগবে সেটা আমি জানি না, তবে কোথাও আসলে থেমে যাওয়া যাবে না। নিজেকে প্রথমে নিজের অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের দেশের যেহেতু কোনো জায়গাতেই অ্যাক্সেসিবিলিটি ভালো নেই, অ্যাক্সেসিবিলিটি নেই বললেই চলে, কিন্তু তারপরেও অন্য ওয়ে বের করতে হবে যে কিভাবে আমি ঘর থেকে বের হতে পারি। যখন আমি বাইরের দুনিয়ার চ্যালেঞ্জটা দেখব, তখন আমি চ্যালেঞ্জটা ভাঙতে পারবো। এটাই আমার প্রতিবন্ধী ব্যক্তির প্রতি আমার অনুরোধ থাকবে, তার আগে নিজেকে অ্যাকসেপ্ট করবে এবং সমাজ পরিবর্তনে তারা তাদের যে ক্যাপাসিটি আছে সেটা তারা দেখিয়ে দিবে। চমৎকার বলেছেন কাবেরী। যদি আপনি Thank you. দর্শক, আসলে এরপরে আর কিছু বলার থাকে না। দর্শক, আসুন আমরা সবাই আমাদের প্রতিবন্ধী যে ভাই বোনরা রয়েছে, প্রতিবন্ধী যে ব্যক্তিরা রয়েছে আমাদের পরিবারের সমাজে, তাদের বন্ধু হই।
আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। কাবেরী জ্যোতি, আপনাকে এবং মাহফুজা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ আপু। আমরা আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কিছু কথা বলতে পেরেছি এবং বিশেষ করে আমার মনে হয় যে প্যারেন্টসের এখানে অনেক বড় একটা ভূমিকা থাকে, সেটা মা বলতে পেরেছে, এর জন্য আমার অনেক ভালো লেগেছে। আমারও অনেক ভালো লেগেছে আপনাদের এই অসাধারণ জার্নিটা আমি তুলে ধরতে পারলাম RTVর বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের মাধ্যমে। দর্শক, সত্যিকার অর্থেই প্রতিবন্ধী ব্যক্তিদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবারের রয়েছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, পাশাপাশি সমাজেরও যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। পরিবার এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টাতেই আসলে একজন প্রতিবন্ধী ব্যক্তি এগিয়ে যেতে পারে অনেক দূর, সমাজে নিজেকে দাঁড় করাতে পারে একজন অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে, যেমন দাঁড় করিয়েছে আমাদের কাবেরী সুলতানা জ্যোতি নিজেকে। অসাধারণ তার মা বাবার প্রচেষ্টা, অসাধারণ তার পারিবারিক সাপোর্ট। আজকের এই অনুষ্ঠানটি যারা দেখলেন তারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন। দর্শক, আমরা আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অবহেলা নয় সুযোগ দেব, দয়া নয় সম্মান করব, সীমাবদ্ধতা নয় তাদের সম্ভাবনার জায়গাটা খুঁজে বের করব। যদি আমরা তাদের যথাযথ শিক্ষা প্রশিক্ষণ নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটি প্রতিবন্ধী ব্যক্তি হয়ে উঠবে জাতির জন্য সম্পদ। তাই দয়া বা করুণা নয়, তাদের জন্য তৈরি করি সঠিক সুযোগ এবং গড়ে তুলি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা। এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। দর্শক, আজ আমরা বাড়ি যাব আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অদম্য সাহসী তরুণী কাবেরী সুলতানা জ্যোতির আবৃত্তি শুনতে শুনতে। কাবেরী, কোন কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন আমাদেরকে? আপু, আমি হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমলকান্তি এই কবিতাটা পড়ব আজকে। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একই সঙ্গে পড়াশোনা করতাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় জানাকে অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। আমাদের মধ্যে এখন যে মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কোনো ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।